মাসের পর মাস সংঘাতের পর শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আমেরিকা ও ইরান। দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ইংরেজি ও ফার্সি ভাষায় প্রস্তুত করা 14 দফার সমঝোতা স্মারকে ডিজিটাল স্বাক্ষর করেছেন বুধবার। চুক্তি অনুযায়ী এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়েছে। লেবাননকেও এই যুদ্ধবিরতির আওতায় রাখা হয়েছে, যাতে চূড়ান্ত শান্তি চুক্তির জন্য আলোচনা এগিয়ে নেওয়া যায়। এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। তিনি দুই নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, চুক্তিটি অবিলম্বে কার্যকর হয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো আমেরিকান ও ইরানি প্রেসিডেন্টের স্বাক্ষরযুক্ত দ্বিপক্ষীয় চুক্তির ছবি প্রকাশ করেছে তেহরান। গত 24 ঘন্টায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে দুই দেশের প্রেসিডেন্টের ভার্চুয়াল স্বাক্ষরই সবচেয়ে ভালো পদ্ধতি। সর্বোচ্চ পর্যায়ের নেতারা স্বাক্ষর করলে চুক্তি ভঙ্গের রাজনৈতিক মূল্য অনেক বেড়ে যায়। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এটিই ছিল আমাদের পছন্দের পথ। চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন 60 দিনের সময়সীমা। এই সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে তেহরান। তবে প্রথম ধাপের বৈঠকে থাকছে না পারমাণবিক ইস্যু। স্বাক্ষরের পরবর্তী 60 দিনে আমাদের এই নথির বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কাজ করতে হবে। তবে শুরু থেকেই আমরা বলেছি, প্রথম ধাপে পারমাণবিক বিষয় আলোচনায় আসবে না। আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধ বন্ধ করা এবং আমাদের সেই কাজ সম্পূর্ণ করেছি। বিরোধ কাটিয়ে দুই দেশ সমঝোতায় এলেও সব অনিশ্চয়তা এখনো কাটেনি। 14 দফায় বিভিন্ন বিষয়ের মাঝে ইরানের $300 বিলিয়ন তহবিলের বিষয়টি নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, এই সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং আলোচনা মনঃপূত না হলে তিনি আবারও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক অনুষ্ঠানে যুদ্ধবিরতি স্মারকটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। তবে সমঝোতা হলেও স্থায়ী শান্তির পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করছে আগামী 60 দিনের আলোচনার উপর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন পর্যন্ত জেনেভা বৈঠক আয়োজনের পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। বেলজিয়ামের ব্রাসেলসে নেটো সদর দপ্তরে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শুরুতেই মিত্রদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানি হামলা মোকাবিলায় ইউরোপের অনেক দেশ ইউএস বাহিনীকে নিজেদের ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে না দেয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপের স্বার্থেই যুদ্ধবিমান ও জাহাজ ব্যবহারের অনুমতি চাওয়া হলে তখন অনেক মিত্রই না বলে দিয়েছে। The United States has defended Europe for generations. And the president said, all he said was that our jets would need to take off from bases in Europe or our ships from ports to strike targets in the Middle East. Iranian targets that threaten European interests even more directly than they threaten us. But too many of our allies said no. এ সময় নেটোকে কাগুজে বাঘ বলে অভিহিত করে তাদের নিজেদেরই একটি শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নেওয়া উচিত ছিল বলে সমালোচনা করেন হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করে হেগসেথ ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে ইউরোপে আমেরিকান সেনাদের অবস্থান ও ঘাঁটিগুলোর কার্যকারিতা খতিয়ে দেখতে একটি বিশেষ পর্যালোচনা শুরু করছে ওয়াশিংটন, যা নেটো 3.0 নামে পরিচিত হবে। Announcing today a 6-month Department of War review that will examine America's force posture and basing in Europe. Up to 6 months, could be less. হেগসেথ আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর নেটো যুদ্ধক্ষেত্রের চেয়ে লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তনের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি মনোযোগ দেয় এর সামরিক সক্ষমতা হারিয়েছে। তাই নেটোর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিটি দেশকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ দেয় ওয়াশিংটন। Instead of tanks and fighters and air defenses, the focus has been on gender equity and climate change and defense austerity. Europe's borders flew wide open. এদিকে নেটোর সংকটকালীন বাহিনীতে আমেরিকার অনুদান কমানোর সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। If war would break out, let's assume that an Article 5 situation would emerge, then all allies, including the US, will max out what they can do. আমেরিকার চাপের মুখে পরমাণু সক্ষমতা আধুনিকায়নে সম্মত হলেও নেটোর ভেতরে ওয়াশিংটনের এই কঠোর অবস্থান ইউরোপিয়ান মিত্রদের সাথে আমেরিকার সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য গালেসিয়ার ভিয়ানাদা বোলো মিউনিসিপ্যালিটিতে গত ২৪ ঘন্টায় প্রায় ৬,০০০ বজ্রপাত হয়েছে। এতে সৃষ্ট তীব্র ঝড় ও আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের কারণে নিমেষেই তলিয়ে গেছে নদী তীরবর্তী বাড়িঘর। কাদা আর পানির তোড়ে আমরা আমাদের গবাদি পশুগুলোকে মুক্ত করারও সুযোগ পাইনি। চোখের পলকে সবকিছু ভেসে চলে গেল। এমন ভয়ানক পরিস্থিতি আমার জীবনে কখনো দেখিনি। বন্যার তোড়ে আসা কাদা এবং ভূমিধসে বহু গাড়ি, গ্যারেজ ও ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। পাহাড়ি ঢলের তোড়ে কোনো কোনো বাড়ি ২ মিটার পর্যন্ত কাদা ও পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র এই পরিস্থিতিকে বিধ্বংসী বলে বর্ণনা করেছেন এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই উঠোনে পড়ে থাকা দরজাগুলো পুরোপুরি ভেঙে গেছে। ওটা আমার বাড়ি, যা সম্পূর্ণ কাদায় ভরে গেছে। হঠাৎ বন্যায় এখানে যা ঘটেছে তা সত্যি অভাবনীয় ও হরর সিনেমার মতো। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই অঞ্চলের আকাশ এখনো মেঘাচ্ছন্ন থাকায় আগামী কয়েক ঘন্টা আবারও তীব্র বজ্রঝড় ও নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমেরিকা ও ইরানের মধ্যে রবিবার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর লেবানন জুড়ে সামরিক সংঘাত কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। এই অন্তর্বর্তীকালীন চুক্তির মূল শর্তই ছিল লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা। তবে এই যুদ্ধবিরতিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার কোনো স্থায়ী শান্তি চুক্তি হিসেবে দেখার সুযোগ নেই লেবানিজদের। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম পরিষ্কার জানিয়েছেন, ইসরায়েলের সাথে যে কোনো আলোচনার একমাত্র ভিত্তি হবে পারস্পরিক নিরাপত্তা। আমেরিকার মধ্যস্থতায় কোনো রকম বাফার জোন কিংবা হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের মতো প্রস্তাব তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। হিজবুল্লাহর এমন অনমনীয় অবস্থানের বিপরীতে ইসরায়েলও দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা সরাতে অস্বীকৃতি জানিয়েছে। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন রাজধানী বৈরুতের আশ্রয় শিবিরের বাস্তুচ্যুত মানুষরা। সর্বহারা এই মানুষগুলোর মনে এখন বড় প্রশ্ন, শান্তি চুক্তি হলেও লেবাননের মাটিতে যুদ্ধ কি আসলেই শেষ হয়েছে? ইরান আর আমেরিকানদের চুক্তি হয়ে গেছে, বেশ ভালো কথা, কিন্তু লেবাননে তো যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের শান্ত আর নিরাপদ একটা জীবন দরকার, যেন আমরা নতুন একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি। এমন ভবিষ্যৎ আমরা চাই না যেখানে ৬ মাস বা ১ বছর পর আবার আমাদের একটা ধ্বংসাত্মক যুদ্ধে জড়াতে হবে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ আর বারবার চুক্তি ভাঙার ইতিহাস লেবাননের সাধারণ মানুষের মনে এক গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা টায়ার শহরের বাসিন্দারা অতীতের অভিজ্ঞতা থেকে মনে করছেন, ইসরায়েল কখনোই কোনো আন্তর্জাতিক চুক্তি বা যুদ্ধবিরতির শর্ত মেনে চলে না। ফলে সীমান্ত অঞ্চলে যে কোনো মুহূর্তে আবারও বড় সংঘাতের আশঙ্কায় দিন কাটছে তাদের। ইসরায়েল অবশ্যই কোনো চুক্তি মেনে চলে না, তারা কখনো কথা রাখেনি। গাজায় তারা কি করেছে আমরা দেখছি। পুরো বিশ্ব এক হয়ে চুক্তি করার পরও সেখানে এখনো অনবরত বোমাবর্ষণ চলছেই। আমাদের সীমান্তেও একই অবস্থা। সংঘাত তো থামছে না, ইসরায়েল আর হিজবুল্লাহ কেউ থামবে না। এই চরম অবিশ্বাস আর ধ্বংসস্তূপের মাঝেই লেবাননের আরেকটি বড় অংশ এখনও স্বপ্ন দেখছে একটি ইতিবাচক পরিবর্তনের। রাজধানীর সমুদ্র সৈকতে আসা সাধারণ নাগরিকদের একাংশ মনে করছেন, এই আন্তর্জাতিক চুক্তি হয়তো লেবাননের মানুষের জন্য একটি মর্যাদা ও শান্তির বার্তা নিয়ে আসবে। তবে সেই শান্তির জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে তেল আভিভের উপর চূড়ান্ত চাপ প্রয়োগ করা অপরিহার্য বলে মনে করেন তারা। আমরা এখনো আশাবাদী, আশা করি এই চুক্তিটি লেবাননের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হয়ে উঠবে। তবে এর জন্য চুক্তির পেছনে থাকা অন্য দেশগুলোর বিশ্বাসযোগ্যতা প্রয়োজন, যাতে তারা এই কঠিন পরিস্থিতিতে পুরোপুরি কার্যকরভাবে আমাদের পাশে দাঁড়ায়। হিজবুল্লাহ সামরিক শর্ত আর দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান ধরে রাখার জেদ, এই দুই সংকটের মাঝেই এখন আটকে আছে সাধারণ লেবানিজদের ঘরে ফেরার স্বপ্ন। ইরাকের বৃহত্তম তেল উৎপাদন অঞ্চল বসরায় নিরাপত্তা টহল বাড়িয়েছে এনার্জি পুলিশ। রুমাইলা তেল ক্ষেত্রের আশপাশে স্থাপন করা হয়েছে নতুন চেকপয়েন্ট। পাশাপাশি আকাশ থেকে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। কর্তৃপক্ষ বলছে, আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বেড়েছে। থার্মাল ক্যামেরা, ড্রোন এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বিস্তৃত এলাকায় নজরদারি করা সম্ভব হচ্ছে। থার্মাল ক্যামেরা, ড্রোন এবং আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারের
ফলে জনবলের ওপর চাপ কমেছে। একই সঙ্গে নিরাপত্তা কভারেজের পরিধি বৃদ্ধি, পর্যবেক্ষণ সক্ষমতা উন্নয়ন এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আমেরিকা ইরান যুদ্ধের সময় বসরার কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ড্রোন হামলার শিকার হয়। এর মধ্যে বুরজিসিয়া লজিস্টিক্স কমপ্লেক্সে একটি ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসরা প্রাদেশিক নিরাপত্তা কমিটি জানিয়েছে, তেল স্থাপনা ও বিদেশি কর্মীদের সুরক্ষায় মরুভূমি ও গ্রামীণ এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে সেগুলো ড্রোন বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘাঁটি হিসেবে ব্যবহার করা না যায়। যুদ্ধের সময় আমরা এমন এলাকায়ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছি যেখানে আগে কোনো বাহিনী ছিল না। লক্ষ্য ছিল ড্রোন বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাব্য স্থানগুলো নিয়ন্ত্রণে রাখা। বিদেশি তেল কোম্পানিগুলো নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে নিজেদের আরও নিরাপদ মনে করে। ইরাকের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল খাত, তাই আঞ্চলিক উত্তেজনার মধ্যেও উৎপাদন ও রপ্তানি অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও জ্বালানি অবকাঠামোকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। সে কারণেই বসরার তেল ক্ষেত্রগুলোতে আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিচ্ছে ইরাক। ইউক্রেনের ঐতিহাসিক মনাস্ট্রিতে রাশিয়ার সাম্প্রতিক বোমাবর্ষণের পর আর শান্ত বসে নেই কিয়েভ বাহিনী। মস্কোর 3 ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাশিয়ার রাজধানীতে যুদ্ধ শুরুর পর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ন্যায্য জবাব বলে আখ্যা দিয়েছেন। আমরা এই যুদ্ধ কখনোই চাইনি, কিন্তু ইউক্রেন যদি শত্রুর কারণে পুড়তে থাকে তবে আপনাদের মস্কো পুড়বে। রাশিয়া যাতে যুদ্ধের কোনো যৌক্তিকতা খুঁজে না পায় সেজন্য তাদের জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সময় এসেছে। মস্কোয় ইউক্রেনের এই বড় পরিসরে আকাশ হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার কাজানে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিন কর্মকর্তা ইউরি উশাকভ স্পষ্ট জানান, ইউক্রেনের এই উস্কানিমূলক হামলা ভলাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্ভাব্য শান্তি বৈঠকের সম্ভাবনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। ইউরোপিয়ান দেশগুলো ফরাসি শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছু ভুল ধারণা দিয়েছে। ইউরোপিয়ানরা ধরে নিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এই হামলা দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বৈঠকের সম্ভাবনাকে নস্যাৎ করেছে। এই টানাপোড়েনের মধ্যে ব্রাসেলসে নেটো সদর দপ্তরে জার্মানির সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। তবে শীতের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইউরোপিয়ান মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত ড্রোন ও দূরপাল্লার গোলাবারুদ না পাওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলেনস্কি। 100 দিনের বেশি সময় বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রণালীটি দিয়ে চলাচল শুরু করে একাধিক তেলবাহী জাহাজ। এর মধ্যে সৌদি আরবের পতাকাবাহী 3টি সুপার ট্যাঙ্কারে ছিল প্রায় 6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 14 দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ও ইরানের বন্দরগুলোর ওপর থেকে আমেরিকার অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে গেলেও তা কখনোই আর যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরে যাবে না। যুদ্ধ চলাকালে আমি বলেছিলাম হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। এখনো আমি সেই অবস্থানেই আছি। তবে এর অর্থ এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়ম অমান্য করব। আমাদের সব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই থাকবে। ইরানের এই বক্তব্যের মধ্যেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর মহাপরিচালক ফাতেহ বিরল সতর্ক করেছেন, হরমুজ প্রণালীর সংকট বিশ্বকে নতুন বাস্তবতা দেখিয়েছে। তার ভাষায়, একবার বন্ধ হওয়া এই নৌপথ আবারও বন্ধ হতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্ট সবার। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হলো হরমুজ প্রণালীকে নিঃশর্তভাবে খুলে দেয়া এবং সব পক্ষের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। এতদিন আমরা শুধু আলোচনা করতাম প্রণালীটি বন্ধ হতে পারে কিনা। এখন আমরা জানি এটি বন্ধ হয়েছে, তাই ভবিষ্যতেও আবার বন্ধ হতে পারে।
আইই এর হিসেবে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রতিদিন 14 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছিল। যদিও শান্তি চুক্তির পর তেলের দাম কিছুটা কমেছে, তবে অনেক দেশ ইতিমধ্যে তাদের জ্বালানি নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা শুরু করেছে। তাই প্রণালীটি পুনরায় খুলে গেলেও যুদ্ধের অভিজ্ঞতা বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের অন্যতম সংঘাতপ্রবণ শহর হেব্রন। 1997 সালের ঐতিহাসিক হেব্রন চুক্তি অনুযায়ী এতদিন এই শহরের বেসামরিক পরিকল্পনা ও নির্মাণ কাজের উপর প্যালেস্টিনিয়ান পৌরসভার একটি আইনি নিয়ন্ত্রণ ছিল। কিন্তু ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সেই চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়ে প্যালেস্টিনিয়ানদের ক্ষমতা কেড়ে নিয়েছেন। একই সাথে শহরের কেন্দ্রস্থলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য 1000 বর্গ কিলোমিটারের একটি ধর্মীয় স্কুল বা ইয়েশিবা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি প্রশাসনের এই একতরফা সিদ্ধান্তে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন হেব্রনের ওল্ড সিটিতে বসবাসকারী হাজার হাজার প্যালেস্টিনিয়ান পরিবার। এখন থেকে পানি, বিদ্যুৎ ও নগর পরিকল্পনার মতো মৌলিক সেবাগুলো চলে যাবে ইহুদি সেটলারদের হাতে। স্থানীয় প্যালেস্টিনিয়ান অধিকার কর্মীদের সংখ্যা জীবনযাত্রাকে দুর্বিষহ করে তাদের নিজেদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়াই এই আগ্রাসনের মূল উদ্দেশ্য। This decision will make our life much harder. We will not feel safe. It means more violence from settlers and aggression and restrictions from the Israeli military. It means that the services now, electricity and water and planning, it's in the hands of the settlers. And the settlers, they want to make our life harder to force us to leave. It means ethnic cleansing of Palestinian families from their homes. প্যালেস্টিনিয়ান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল কাগজে কলমে চুক্তি বাতিলের কথা এখন বললেও বাস্তবে অনেক আগে থেকেই তারা সমস্ত নিয়ম ভেঙে আসছিল। অসলো চুক্তি বা হেব্রন চুক্তি কোনোটিরই কোনোদিন তোয়াক্কা করেনি নেতানিয়াহু সরকার। ইসরায়েলের অর্থমন্ত্রী যা বলেছেন তা আসলে আগে থেকেই মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়ে আসছিল। হেব্রন চুক্তির সর্বশেষ যে অংশটুকু টিকেছিল তা হলো আল ইব্রাহিমি মসজিদের ওপর হেব্রন পৌরসভা এবং প্যালেস্টিনিয়ান ওয়াকফ মন্ত্রণালয়ের কর্তৃত্ব। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা সেই অধিকারকে পুরোপুরি হত্যা করেছে। ইসরায়েল সরকার মুখে মুখে চুক্তি টিকে থাকার দাবি করলেও বাস্তবে এখন হেব্রন চুক্তির আর কোনো অস্তিত্ব নেই। 1994 সালে এক উগ্র ইহুদি বসতি স্থাপনকারীর গুলিতে আল ইব্রাহিমি মসজিদে 29 জন প্যালেস্টিনিয়ান মুসল্লি নিহত হওয়ার পর থেকে এই পবিত্র স্থানটি 2 ভাগে বিভক্ত ছিল। এখন থেকে মসজিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কাছে চলে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাই ইসরায়েলের এই বেপরোয়া সাহসের মূল কারণ হিসেবে দায়ী করছেন তারা। স্মোট্রিচ এবং বেন গভিরের নির্বাচনী ইশতেহারই ছিল হেব্রন চুক্তি বাতিল করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া। দুর্ভাগ্যবশত জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিক্রিয়া নেই। এটি একটি বিশাল উস্কানি যা শহরের বাসিন্দাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন করে তুলবে। আশা করছি প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ আন্তর্জাতিক স্তরে কঠোর পদক্ষেপ নেবে। প্যালেস্টিনিয়ানদের জন্য এই সিদ্ধান্ত বিপর্যয়কর হলেও হেব্রনের ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য এটি এক ঐতিহাসিক উৎসবের দিন। কয়েক দশক ধরে প্যালেস্টিনিয়ান পৌরসভার অধীনে থাকার বিষয়টিকে তারা একটি বোঝা হিসেবে দেখতেন। স্মোট্রিচের এই ঘোষণাকে তারা প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনের স্বপ্নকে চিরতরে কবর দেয়া এবং হেব্রনকে সম্পূর্ণ ইহুদি শহরে রূপান্তরের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। এটি হেব্রন এবং সামগ্রিকভাবে ইসরায়েলের ইহুদি বসতিগুলোর জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা এখানে আবার ফিরে এসেছি বসতি সম্প্রসারণ করতে। খলিল বা হেব্রন পৌরসভার যে বোঝা আমাদের উপর বৈষম্যমূলকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল তা থেকে আমরা মুক্ত হয়েছি। ঈশ্বরের সাহায্যে আগামী 50 বছরের মধ্যে হেব্রন আরো অনেক বেশি জায়নবাদী ইহুদি শহরে পরিণত হবে। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ওয়েস্ট ব্যাংকে একের পর এক প্যালেস্টিনিয়ান এলাকা গ্রাস করার এই নীতি ভবিষ্যৎ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং 2 রাষ্ট্র নীতি সমাধানের সম্ভাবনাকে পুরোপুরি নিশ্চিত করে দিচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।